and let us start with this thing. আচ্ছা, আমাদের আজকে I hope you people can see the screen, right? Yes, sir. Okay. তো আমাদের আজকের ক্লাসটার যেটা উদ্দেশ্য, এইটা এই জন্য ইম্পর্টেন্ট ক্লাস যে এইটা রিলেটেড কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স আছে। হ্যাঁ, স্ক্রিনিং, স্পেশালি স্ক্রিনিং এর উপর বেস করে 4 নম্বরের একটা কোয়েশ্চেন হয়তো তোমরা পাবে, 3 থেকে 4 নম্বর। প্রশ্নটা হচ্ছে স্ক্রিনিং অফ আ ডিএনএ লাইব্রেরি মানে আর কিছুই না, যে তোমার একটা দেখা যাচ্ছে তো, এই কেউ একটা বলবে, কে বলবে? অদিতি, দেখা যাচ্ছে তো লেখা আছে? হ্যাঁ, স্ক্রিনিং। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তো স্ক্রিনিং সেটা হচ্ছে গিয়ে, আমি একটা জিনিস সবসময় অবাক হয়ে যাই যে অদিতি যখনই ক্লাস করে ওর কথাবার্তা শুনি ওর নেটওয়ার্ক পারফেক্ট থাকে, কিন্তু এক্ষুনি যদি পরীক্ষার খাতা জমা দিতে বলা হয়, এনিওয়ে, তো হয়তো পরীক্ষা অন্য কোথাও বসে দেয়, ক্লাস অন্য কোথাও বসে করে, সেটাও হতে পারে। যাই হোক, স্ক্রিনিং মানে হচ্ছে গিয়ে যে আমি একটা লাইব্রেরি থেকে যখন বই খুঁজে বার করছি, ঠিক আছে, আমি একটা লাইব্রেরি থেকে যখন বইটা খুঁজে বার করছি, সেই যে প্রসেসটা তেমনই আমার একটা ডিএনএ লাইব্রেরি থেকে যখন একটা জিন অফ ইন্টারেস্ট খুঁজে বার করতে হয়, সেই প্রসেসটাকে স্ক্রিনিং বলে। ওকে, সো হাউ ডু উই ডু ইট? এটা ডিফারেন্ট টেকনিকস আছে। টেকনিককে আমি সবার আগে যেটা তোমাদের বলি সেটা হচ্ছে, ইট ক্যান বি ডান অ্যাট আ ডিএনএ লেভেল অর ইট ক্যান বি ডান অ্যাট আ প্রোটিন লেভেল। হ্যাঁ, তুমি যখন স্ক্রিন করছো, তুমি ডিএনএ লেভেলে স্ক্রিন করতে পারো, তুমি প্রোটিন লেভেলে স্ক্রিন করতে পারো। আমরা ডিএনএ লেভেলে স্ক্রিনটাকেই মেনলি দেখবো, লাস্টে গিয়ে আমরা প্রোটিন লেভেলে কিভাবে স্ক্রিনিং করা যায় দেখবো। কারুর যদি কোনো ডাউট থাকে, যেহেতু এই যে ক্লাসগুলো, এইটা কিংবা সাইট ডিরেক্টেড গ্লুটাজেনেসিস, এইগুলো তারপর সাদার্ন ব্লট, নর্দার্ন ব্লট, এগুলো কি হচ্ছে, এগুলো যেহেতু তোমার ওই টেকনিক বেসড ক্লাস, ফলে যদি কারুর কোনো ডাউট থাকে দেন অ্যান্ড দেয়ার আমাকে সেখানে স্টপ করবে এবং ডাউটটা জিজ্ঞেস করবে। আমি বলে যাচ্ছি, তুমি শুনে যাচ্ছ বা বন্ধুদের থেকে কিন্তু জেনে নিয়ে এটা তুমি শিখতে পারছো না। ইট ইজ নট সো ইজি আ থিং, অনেক কমপ্লিকেশন রয়েছে। কোনো জায়গায় যেই মনে হচ্ছে না স্যার এটা বুঝতে পারছি না, সঙ্গে সঙ্গে আমায় থামিয়ে দেবে, দিয়ে জিজ্ঞেস করবে যে স্যার এটা কিভাবে হলো। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে যে ডিএনএ লেভেলে আমরা স্ক্রিন করব। মানে সহজ কথাটা হচ্ছে যে আমাদের যে কলোনি গুলো তৈরি হয়েছিল মাস্টার প্লেটে, আই হোপ ইউ পিপল হ্যাভ সিন দ্যাট, যে মাস্টার প্লেটে কলোনি তৈরি হচ্ছে, সেই কলোনি গুলোতে কোনটার মধ্যে আমার জিন অফ ইন্টারেস্টটা আছে সেটা কিন্তু আমাকে দেখতে হবে। ওকে, কোন কলোনির মধ্যে আমার জিন অফ ইন্টারেস্টটা আছে সেই জিনিসটা কিন্তু দেখতে হবে। তো এইটা হচ্ছে গিয়ে, মানে আমি আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে এখানে বোঝাই। এই যে ধরো, এই যে টোটাল আমার এই এতগুলো কলোনি আছে, কটা, মানে আমার এই 7টা কলোনি আছে, তার মধ্যে মাত্র 2টো কলোনিতে আমার জিন অফ ইন্টারেস্ট আছে, বাকিগুলোতে কিন্তু নেই। তাহলে এইটা আমি বুঝবো কি করে যে কোন 2টো কলোনিতে আছে? মানে লাইব্রেরিতে 1000টা বই আছে, তোমার বায়োটেকনোলজির উপযুক্ত বই কটা সেটাই কিন্তু আমাদের খুঁজে বার করা। আমি বোঝাতে পারছি তো? এইখানে কিন্তু আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে বার করতে হবে। দেন হাউ ডু উই ডু ইট? এই দুটো কলোনি আমি রেকগনাইজ করব কি করে? হ্যাঁ, একটু কে বলবে আমায় কিভাবে করব? স্যার ওই হাইব্রিডাইজেশন প্রবিং এর মাধ্যমে করতে পারি। আচ্ছা, হাইব্রিডাইজেশন বা প্রবিং এর মাধ্যমে করতে পারি। নাও হোয়াট ইজ দ্যাট থিং? কোন জিনিসের সাথে কোন জিনিসকে আমি হাইব্রিডাইজ করব? স্যার জিন অফ ইন্টারেস্টের সঙ্গে আমাদের প্রোবের হাইব্রিডাইজেশন করব। রাইট, জিন অফ ইন্টারেস্টের সাথে আমাদের প্রোবের হাইব্রিডাইজেশন করব। তাহলে এখানে দেখো বিভিন্ন কালারের, আই হোপ ইউ পিপল অল অফ ইউ ক্যান সি দিস, নীল আছে, লাল আছে, বিভিন্ন কালারের জিন অফ ইন্টারেস্ট আছে। ব্যাপারটা হচ্ছে যে
এখানে সমীর যেটা বললো ও একটা প্রুফ প্রিন্সিপাল বললো, যে যেটা অ্যাবসলিউটলি কারেক্ট, যে জিন অফ ইন্টারেস্টের সাথে কিন্তু আমার প্রোবটা হাইব্রিডাইজ করবে। প্রোব কি আমরা জানি, কিন্তু এখানে আরেকটু প্রোব কি সেটার ব্যাপারে আরেকটু ডিটেলসে আমরা জানবো। এতদিন প্রোব যেটা আমরা জেনে এসেছি সেই প্রোবই যে শুধু ইউজ করা হয় এমন নয়। এমনিতে একটা প্রোব কি আমাকে কে বলবে তোমাদের মধ্যে? আমরা তো সাধারণ ডটিং পড়েছি, ফলে না বলতে পারার তো কোনো কারণ নেই। একটা প্রোব কি কে বলবে তোমাদের মধ্যে আমাকে? স্যার নিউক্লিওটাইড সিকোয়েন্স যেটা কমপ্লিমেন্টারি হয় জিন অফ ইন্টারেস্টের। আচ্ছা, নিউক্লিওটাইড সিকোয়েন্স যেটা কমপ্লিমেন্টারি হয় টু দা জিন অফ ইন্টারেস্ট। এবার সমীর ছাড়া আমাকে কেউ বলো এই নিউক্লিওটাইড সিকোয়েন্সটা কত বড় হয়? এতদিন আমরা মেইনলি যেটা পড়ে এসেছি সেটা সাধারণ ডটিং এর ক্ষেত্রেও ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অলিগোনিউক্লিওটাইড প্রোব, মানে 25 থেকে 30 বেস পেয়ার। এই একটা কমপ্লিমেন্টারি সিকোয়েন্স টু ইয়োর জিন অফ ইন্টারেস্ট, যেটা তোমার জিন অফ ইন্টারেস্ট যখন সিঙ্গেল স্ট্যান্ডার্ড ফর্মে থাকবে সেটাকে গিয়ে বাইন্ড করবে, এবং এই যে 25 থেকে 30 নিউক্লিওটাইড সিকোয়েন্স এর সঙ্গে কোনো একটা রেডিও অ্যাক্টিভ কিছু অ্যাড করা আছে, ফসফরাস 32 ওটাই থাকে আর কি মেনলি। তো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যেহেতু আছে ওটা কিন্তু একটা সিগন্যাল দেবে, ফলে আমি ধরতে পারবো যে জিন অফ ইন্টারেস্টটা কোথায় আছে। মাই নেক্সট কোয়েশ্চেন গোস টু বৈশালী, 25 থেকে 30 নিউক্লিওটাইড কেন? 25 থেকে 5 নিউক্লিওটাইড হলে কি অসুবিধা হতো? 5 থেকে 7 10 হলে কি অসুবিধা হতো? বৈশালী নেই? আচ্ছা, উৎসা বলো। স্যার স্পেসিফিসিটিটা কমে যেত, এক্স্যাক্টলি, মানে প্রোব বাইন্ড করার এক্স্যাক্টলি, তাহলে ও মাল্টিপল জায়গায় গিয়ে বাইন্ড করে যেত, কারণ ও নন স্পেসিফিক হয়ে যেত। কত ছোট যদি হয়, ঠিক আছে, এটা কিন্তু অনেকটা আমরা দেখো রিয়েল লাইফে বলে থাকি তো, আরে না না তুমি একা থাকো ফ্ল্যাটে, একটা বড় তালা লাগাবে। কেন ছোট তালা লাগালে কি অসুবিধা হয়? যদি 20 টাকার তালা কিনে এনে লাগাই তাহলে কি অসুবিধা হবে? ওগুলোকে কিন্তু খোলা খুব সোজা, একটু এদিক ওদিক চাবি ফাবি এদিকে ঘুরিয়ে একটা পেরেক মাঝখানে ঢুকিয়ে খুলে দেওয়া যায়। কিন্তু বড় তালায় অনেকগুলো লিভার থাকে। তোমরা এটা জানো তো, 5 লিভার 7 লিভার 9 লিভার এইসব লক জানো তো? কেউ তালার ব্যাপারে জানে না? অদিতি, মেঘাশ্রী, কি হলো? কেউ জানে না তালার ব্যাপারে? 5 লিভার 7 লিভার 9 লিভার তালা কি হয়? কে বলবে? Am I audible? মেঘাশ্রী আছো? শ্রীনন্দা? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, তুমি আমাকে বলো 7 লিভার তালা কি হয়? আমার আইডিয়া নেই। আরে বাবা, অতগুলো ঘাট থাকে তালার মধ্যে, ওই চাবিটার মধ্যে, ও আচ্ছা। ফলে 7টা ঘাটে যদি 7টা ঘাট বসে তবেই তালাটা খুলবে, যার জন্য অনেক স্পেসিফিক। ছোট 15 টাকার তালা ট্রেন থেকে কিনবে, ওখানে ওই একটা ঘাটেই চাবি বসে, দেখবে ওই আরেকটা পাশে ওই তালেই আরেকটা তালা বিক্রি করছে, সেই তালার চাবি দিয়েও এই তালা খুলে যাচ্ছে। 3টে 15 টাকার তালা কিনবে বা 10 টাকার তালা ট্রেন থেকে কিনবে, দেখবে অন্য তালার চাবি দিয়ে এটা খুলে যাচ্ছে, কারণ নন স্পেসিফিক, কতগুলো ঘাট নেই। এক্স্যাক্টলি সেম ব্যাপার আমার, আই হ্যাভ টু হ্যাভ 25 to 30 নিউক্লিওটাইড টু মেক ইট স্পেসিফিক, অতগুলো জায়গায় যাতে বসে। আমি যদি 5 থেকে 10 নিউক্লিওটাইড দিতাম ওটা কিন্তু মাল্টিপল ফ্র্যাগমেন্টস এ বাইন্ড করে যেত, ওটা নন স্পেসিফিক হতো। ঠিক আছে, সো দিস ইজ ওয়ান কনসেপ্ট। বাট যেটা আমি তোমাদের ভাবতে বলছি, যেটা সমীর বললো, আই রিয়েলি ডোন্ট নো, যে ওটা ও অ্যাবসলিউটলি ঠিক বলেছে, কিন্তু হোয়াট আই হ্যাভ নাও, আমাকে এই জিনিসটাও ভাবতে হবে। আমার কাছে আছে কিছু ব্যাকটেরিয়াল কলোনি, যার মধ্যে তোমার কোনো একটা কলোনির মধ্যে এমন প্লাজমিড রয়েছে, এই যে আই হ্যাভ দিস কাইন্ড অফ ব্যাকটেরিয়াল কলোনি। তো এর মধ্যে কোনো একটা এমন কলোনি রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে যার মধ্যে এমন প্লাজমিড রয়েছে যাতে আমার জিন অফ ইন্টারেস্টটা রয়েছে।
কোনো একটা এমন ব্যাকটেরিয়া রয়েছে যার মধ্যে এমন প্লাজমিড রয়েছে যাতে কিন্তু আমার জিন অফ ইন্টারেস্টটা রয়েছে। তাহলে আমাকে একটা কথা একটু বলো, সেটা হচ্ছে যে তুমি যদি হাউ ডু ইউ গিভ দ্য ডিএনএ প্রোব, তুমি কি কলোনির ওপর ডিএনএ প্রোব ঢেলে দেবে? তাহলে সেই ডিএনএ প্রোবটা কি গিয়ে বা এই যে প্রোব তোমার অলিগোনিউক্লিওটাইড প্রোব সেটা কলোনির ওপর ঢেলে দেবে? বিকজ সাধারণ ব্লকে আমার একটা সুবিধে ছিল যে আমার কাছে একটা ডিনেচার সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ছিল মেমব্রেনের ওপর, সেটার থেকে আমি প্রোবকে বাইন্ড করাতে পারতাম। কিন্তু এখানে তো আমার কাছে কিছু ব্যাকটেরিয়াল কলোনি আছে, সো হাউ ডু আই ডু ইট? হ্যাঁ বলো। স্যার আমরা যদি ওই নাইট্রোসেলুলোজ মেমব্রেনের রেপ্লিকা তৈরি করে সেখানে প্রোবটা দিই। নাইট্রোসেলুলোজ মেমব্রেনের রেপ্লিকা তৈরি করে সেখানে প্রোবটা দিই, তার মানে ব্যাপারটা হচ্ছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা হচ্ছে যে আমরা আমার কাছে যে অরিজিনাল ব্যাকটেরিয়াল মাস্টার প্লেটটা আছে সেটাতে আমরা টাচও করব না, কারণ দ্যাট হ্যাজ টু বি প্রিজার্ভ। আমার কাছে অরিজিনাল যে ব্যাকটেরিয়াল মাস্টার প্লেটটা আছে সেটাকে আমরা টাচও করব না, ওটাকে আমার প্রিজার্ভ করতে হবে। ফলে ওর মধ্যে আমি ক্লোরোফর্ম অ্যাড করে দিচ্ছি কিংবা NaOH অ্যাড করে দিচ্ছি তা কিন্তু একদমই আমি করব না। আমি কি করব, যেটা উৎসা বললো যে রেপ্লিকা প্লেটিং, মানে আমি একটা নাইট্রোসেলুলোজ বা নাইলন মেমব্রেন ওটার উপর দিয়ে দিলাম, দিয়ে ওভারনাইট রেপ্লিকেট করলাম, ওভারনাইট আমি ইনকিউবেট করলাম। তাতে কি হলো যে ওর মধ্যে যে কলোনি গুলো ছিল এক্স্যাক্ট আমার ওই মেমব্রেনটার মধ্যে সেই জায়গায় সেই কলোনিটা চলে এলো। বোঝা যাচ্ছে? ওই প্লেটটার ওপরে আমি একটা নাইট্রোসেলুলোজ বা নাইলন মেমব্রেন দিয়ে দিলাম, তাতে কি হলো যে আমার যে কলোনিগুলো প্লেটের ভেতরে ছিল সেই কলোনিগুলো ওভারনাইটে নাইট্রোসেলুলোজ বা নাইলন মেমব্রেনের উপর চলে এলো। এরপর আমি কি করব, তাতে কি হলো, এখনো কিন্তু আমার কাছে কলোনি আছে, নাইট্রোসেলুলোজ মেমব্রেনে আছে কিন্তু আমার কাছে কলোনি আছে। এবার আমি কি করতে পারি? কে বলবে? স্যার হিট করতে হবে। কন্টামিনেশন গুলো আগে রিমুভ করতে হবে, তারপর হিট করতে হবে, সবার ডিনেচারেশন আগে করতে হবে। ভেরি গুড, সমীর ইজ কারেক্ট। আগে আমি হিট করব না, সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়াল সেলটাকে ফাটাতে হবে এবং অন্য যে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে প্রোটিন, সেল মেমব্রেন ডেব্রিজ, লিপিড সব আছে, এই ধরনের কন্টামিনেটিং মেটেরিয়ালকে সরিয়ে দেবো। প্রবলেমটা হচ্ছে যে আমি তোমাদের যে দুটো নোটই পাঠিয়েছি তাতে কোথাও লেখা নেই যে এটা কিভাবে করা হবে। ওকে, এটা করা হয় ক্লোরোফর্ম বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলে। ক্লোরোফর্ম বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে আমি নাইট্রোসেলুলোজ মেমব্রেনে এক্স্যাক্টলি আমার যে কলোনি যেগুলো রেপ্লিকা অফ দা অরিজিনাল মাস্টার প্লেট গেছে সেইগুলোকে যদি আমি ক্লোরোফর্ম বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করি তাহলে ব্যাকটেরিয়াল সেল ভেঙে গিয়ে লিপিড, প্রোটিন, তারপর যা যা ডেব্রিজ আছে সব ধুয়ে বেরিয়ে যাবে। থেকে যাবে কি না, থেকে যাবে হচ্ছে শুধু ডিএনএটা, মানে প্লাজমিড অর হোয়াট এভার ভেক্টর ইউ হ্যাভ, ঠিক আছে, এটা থেকে যাবে। এবং অবভিয়াসলি এই ধরনের ডিনেচারিং এজেন্টস দিয়ে যদি আমি ট্রিট করি, দ্য ডিএনএ গেটস ডিনেচার্ড অ্যাজ ওয়েল, মানে ওটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে গেল। এবার আমাকে মেমব্রেনে ফিক্স করতে হবে গিয়ে হচ্ছে আমার সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। কি করে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ molecules are then bound tightly to the membrane by heating for a short period। 80 ডিগ্রিতে হিট করব যদি নাইট্রোসেলুলোজ মেমব্রেনের কেসে হয়, আর ইউভি দিয়ে আমরা ক্লট লিঙ্ক করে দিতে পারি মেমব্রেনের সাথে যদি আমরা নাইলন মেমব্রেন ইউজ করি। ওকে, so by heating or by UV we can actually now bind the DNA to the nitrocellulose membrane। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে নাইট্রোসেলুলোজ মেমব্রেনের যে সুগার ফসফেট ব্যাকবোনটা রয়েছে, এটা এই আমাদের ডিএনএ মলিকিউলের যে সুগার ফসফেট ব্যাকবোনটা রয়েছে এটা বাইন্ড করে যাচ্ছে উইথ দ্য নাইট্রোসেলুলোজ অর দ্য নাইলন। কিভাবে?
না ডিএনএটা বেরোলো আফটার ক্লোরোফর্ম আর এনএইচ ট্রিটমেন্ট অফ দ্য ব্যাকটেরিয়াল কলোনিজ, অন্য কন্টামিনেটিং মেটেরিয়ালস গুলো চলে গেল, তারপর 80 ডিগ্রিতে আমি হিট করলাম নাইট্রোসেলুলোজের ক্ষেত্রে, ওটা বাইন্ড করে গেল উইথ দ্য মেমব্রেন অর নাইট্রোসেলুলোজ মেমব্রেন অর ইউভি দিয়ে ট্রিট করলাম, নাইলন মেমব্রেনের সাথে বাউন্ড করে গেল। নাও হোয়াট ডু আই ডু? I now, since it's bound with the membrane by its sugar phosphate backbone, ওটার বেস গুলো কিন্তু ফাঁকা রয়েছে। ঠিক আছে, আমরা জানি যে একটা ডিএনএ মলিকিউলের মধ্যে there is a sugar phosphate backbone and there are bases, তো ওটার বেস গুলো কিন্তু ফাঁকা রয়েছে, ওই বেস গুলো ফাঁকা রয়েছে। ঠিক আছে, এবার এই ফাঁকা বেস গুলোর সাথে কমপ্লিমেন্টারি যে প্রোবটা, এই প্রোবটা কিন্তু বাইন্ড করে যেতে পারে। ওকে, প্রোবটার, এবার এই প্রোবটার মধ্যে কি রয়েছে? প্রোবটার মধ্যে রয়েছে গিয়ে হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ কোনো একটা এলিমেন্ট। তাহলে এই দেখো, এইরকম ইনিশিয়ালি একটা পেট্রি প্লেট ছিল তোমাদের কাছে, যেটা তোমরা দেখেছো। এর উপর আমি নাইট্রোসেলুলোজ মেমব্রেন দিচ্ছি, নাইট্রোসেলুলোজ মেমব্রেনে রেপ্লিকা কলোনিজ চলে আসছে, সেটাকে আমরা ব্যাকটেরিয়াল কলোনিজকে আমরা লাইজ করছি ইউজিং ক্লোরোফর্ম অর দিস থিংস, হ্যাঁ, NaOH। তারপরে সেখানে কি করছি না, ফিক্স করার পর আমরা প্রোব অ্যাড করছি। এবারে প্রোব অ্যাড করার পর নাইট্রোসেলুলোজ মেমব্রেনের উপর আমরা একটা এক্স-রে প্লেট রেখে দেবো। তাহলে যে যে কলোনি গুলোতে প্রোব গিয়ে বাইন্ড করেছে, আমি করসপন্ডিং সেই কলোনি গুলোতে আর কি এক্স-রে প্লেটে বুঝতে পারবো ডিউ টু দ্য এক্সপোজার অফ দ্য রেডিও অ্যাক্টিভিটি। কারোর যদি কোথাও ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো। কারোর কোথাও ডাউট আছে? আচ্ছা, তো ইফ देयर इज নো ডাউট, তাহলে আমি তোমাদের আরেকটা জিনিস বলি। এই সেম জিনিসটা কিন্তু করা যায় গিয়ে হচ্ছে ব্যাকটেরিয়াল এই ফাজ প্লাক নিয়ে। আমি কেন এটা তোমাদের একটু বেশি ইয়ে করে এক্সপ্লেন করতে চাইছি, কারণ ফাজ প্লাকের যে ব্যাপারটা আছে, আচ্ছা আমি শেয়ার অফ করে দিয়েছি, এবার আবার একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে এইখানে দেখো তোমরা, হ্যাঁ, যে এইটা তো তাহলে একটা ব্যাকটেরিয়াল পেট্রি প্লেট যেটা তোমরা দেখেছো এবং সেখানে যেভাবে জিনিসটা করা হয়। আরেকভাবে কিভাবে করা যেতে পারে সেটা হচ্ছে প্লাক হাইব্রিডাইজেশন। প্লাক হাইব্রিডাইজেশন মানে হচ্ছে গিয়ে যে ডিএনএটা যে সবসময় আমাদের ব্যাকটেরিয়াতেই থাকতে হবে তার তো কোনো মানে নেই। ইট কুড, the gene of interest could be there on a ব্যাকটেরিওফাজের মধ্যে কিন্তু আমাদের থাকতে পারে। আচ্ছা, হোয়াট ইজ আ প্লাক? আমাকে কেউ বলবে প্লাক কি? ডি হ্যারেল বলে একজন কুখ্যাত লোক ছিলেন। হ্যাঁ, এই কুখ্যাত ভদ্রলোক তিনি আর কি হেলথ ডিপার্টমেন্টে কাজ করতেন, ইউরোপিয়ান দেশ, বোধহয় ফ্রান্স বা জার্মানির হেলথ ডিপার্টমেন্টে কাজ করতেন। তো মারাত্মক টাকা পয়সা চুরি করেছিলেন, মানে নিয়োগ দুর্নীতি তখন ছিল কিনা জানি না, বাট ওখান থেকে খুব কুখ্যাত ছিল। এখানে ঘুষ খেত, ওখান থেকে টাকা চুরি করতো, এইসব পলিসি ছিল। লাস্টে হেলথ ডিপার্টমেন্ট অতিষ্ঠ হয়ে গিয়ে তাকে পাঠিয়ে দেয় গিয়ে হচ্ছে দূরে, তখন আমেরিকায় যে ফ্রেঞ্চ কলোনিজ ছিল সেই জায়গা, যাও বাবা তুমি ওখানে গিয়ে কাজ করো। সে ওখানে দেখে যে প্রচুর লোকের আর কি ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, পেট খারাপ, সেটা তোমাদের রেগুলার বেসিসে হয়ে থাকে। তো সে ওই পেট খারাপ যাদের হচ্ছে তাদের স্টুল থেকে আর কি ব্যাকটেরিয়া কালচার করে। তারপর কালচার করার পর সে হঠাৎ একদিন দেখে যে সেই ব্যাকটেরিয়া গুলো
যে কলোনি গুলো ছিল কিছু জায়গা ক্লিয়ার হয়ে গেছে। একটা ব্যাকটেরিয়াল প্লেটে যে জায়গাগুলো ব্যাকটেরিয়া ছিল কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে সেই জায়গাগুলোকে প্লাগ বলে। বোঝা যাচ্ছে? একটা ব্যাকটেরিয়াল প্লেটে যে জায়গায় একসময় কলোনি ছিল কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে সেই জায়গাগুলোকে প্লাগ বলে। কারোর কোনো ডাউট? ঠিক আছে। এবং তখন তার মনে হয় নিশ্চয়ই এমন কেউ আছে যে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলছে। ফাজ কথাটার মানে কি? ফাজ বা ফাজি মানে খেয়ে ফেলা, ফ্যাগোসাইটোসিস, সেলকে খেয়ে ফেলা। ফাজি মানে খেয়ে ফেলা, হেটেরোফাজি। ঠিক আছে, সে ব্যাকটেরিয়া ফাজ হচ্ছে এমন ভাইরাস যে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলছে। তারপর তিনি সেইখান থেকে এই ব্যাকটেরিয়া ফাজ আবিষ্কার করেন। তিনি বলেন যে এমন কিছু ভাইরাস আছে যারা আর কি ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলতে পারে। হ্যাঁ, এবং ভবিষ্যতে তিনি এটার জন্য নোবেল প্রাইজও পান। তা একজন কুখ্যাত গভর্নমেন্টের কেরানি সে কিছু এক্সপেরিমেন্ট করলো, করে একটা নতুন জিনিস আবিষ্কার করলো এবং নোবেল প্রাইজও পেল। বোঝা গেল? যাই হোক, বাদ দাও, আমরা টপিকে আবার ফেরত চলে আসি। তাহলে এইগুলোকে বলা হচ্ছে গিয়ে প্লাগ। এবারে প্লাগের যে ব্যাপারটা, এই প্লাগ ব্যাকটেরিয়া ফাজের মধ্যে যদি আমার ডিএনএ অফ ইন্টারেস্ট থাকে তাহলে এই প্লাগকেও কিন্তু সেম ভাবে ট্রিট করা হয়। ওই প্লেটটার উপর যেখানে এই প্লাগ গুলো আছে, মানে যেখানে ব্যাকটেরিয়া ক্লিয়ার হয়ে গেছে, তার উপর আমি নাইট্রোসেলুলোজ মেমব্রেন রাখলাম এবং এই প্লাগ গুলো এবং মেমব্রেনের মধ্যে নাইট্রোসেলুলোজ ফিল্টারের মধ্যে কন্ট্যাক্ট হলো, যাতে কি আর কি ওই নাইট্রোসেলুলোজে চলে এলো এই ব্যাকটেরিয়া ফাজ গুলো। বাকি প্রসেসটা পুরো সেম। ওকে, সো ওয়াই আই এম টিচিং ইউ দিস ইজ কারণ প্লাগ হাইব্রিডাইজেশন কিন্তু একটা প্রচন্ড, মানে তুমি যখন রিয়েল রিসার্চটা করবে, প্লাগ হাইব্রিডাইজেশন কিন্তু একটা খুব দ্য কমনেস্ট টেকনিক টু আইডেন্টিফাই আ পার্টিকুলার জিন অফ ইন্টারেস্ট। এখানে আর কিছুই না, এখানে ইনস্টেড অফ দ্য ব্যাকটেরিয়াল কলোনিজ ব্যাকটেরিয়া ফাজের যে পার্টিকেলস গুলো সেগুলো নাইট্রোসেলুলোজে ট্রান্সফার করা হয়। মানে ব্যাকটেরিয়াল প্লেটে যে জায়গায় প্লাগ তৈরি হয়েছে বা ব্যাকটেরিয়াকে খেয়ে নেওয়া হয়েছে সেখান থেকে ব্যাকটেরিয়া ফাজের কলোনিজকে নাইট্রোসেলুলোজ প্লেটে কিন্তু ট্রান্সফার করা হয়। বোঝা যাচ্ছে? কারোর কোনো ডাউট থাকলে বলো, তাহলে নেক্সটে যাব। না স্যার, কোনো ডাউট নেই। কোনো ডাউট নেই তো? বাকি পুরো প্রসেসটা কিন্তু সেম। ওকে, ঠিক আছে। তাহলে এরপর আমরা চলে যাই। হ্যাঁ বলো। কেন মানে ব্যাকটেরিয়া ফাজের মানে এটার সুবিধা কি হচ্ছে বুঝতে পারলাম। হ্যাঁ, মানে এটার সুবিধা কি হচ্ছে, মানে ব্যাকটেরিয়া ফাজ কেন হচ্ছে? ব্যাকটেরিয়া ফাজকে ইউজ করা হচ্ছে এই জন্য যে ব্যাকটেরিয়া ফাজের যে জিনোমটা আছে তার মধ্যে তুমি তোমার জিন অফ ইন্টারেস্টটাকে ক্লোন করেছো। ওকে, এবারে তুমি ভাবো একটা প্লাজমিড, সেটা নিজেই 5 কেবি কি 6 কেবি, সেটা তোমার কতটা ডিএনএ কে অ্যাকোমোডেট করতে পারে? খুব বেশি হলে, খুব বড় প্লাজমিড হলে 10 কেবি কে অ্যাকোমোডেট করতে পারবে। কারণ প্লাজমিড কিন্তু একটা ব্যাকটেরিয়ার মধ্যে একটা এক্সট্রা ক্রোমোজোমাল মেটেরিয়াল। তুমি যদি ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে তোমার জিন অফ ইন্টারেস্ট ঢোকাতে চাও তাহলে কিন্তু অনেক বড় ঢোকানো যেতে পারে, কারণ ব্যাকটেরিয়াল ক্রোমোজোম অনেক বড়। কিন্তু ব্যাকটেরিয়াল ক্রোমোজোম তো প্লাজমিডের মতো এক্সট্রা ক্রোমোজোমাল হিসেবে রেপ্লিকেট করবে না, তো একটাই কপি থাকবে। তাহলে সেক্ষেত্রে কি করা হচ্ছে যে তোমার ব্যাকটেরিয়া ফাজকে যদি আমি ভেক্টর হিসেবে ইউজ করি, যেমনি ধরো ল্যামডা ফাজ, হ্যাঁ, বা তো সেক্ষেত্রে কি হচ্ছে, বা M30, এই ফাজ গুলোকে যদি আমি ইউজ করি, ঠিক আছে, তো এখানে যেমনি দেখো আমি একটা উদাহরণ দিয়ে বসাই যে ল্যামডা ফাজ, তাহলে একটা প্লাজমিডের থেকে ল্যামডা ফাজের কিন্তু 4-5 গুণ অন্তত বেশি ডিএনএ ক্যারি করার ক্ষমতা আছে, তাই তো? তাহলে তোমার যদি বড় লাইব্রেরি বানাতে হয় তাহলে তুমি বড় ডিএনএ, যার বেশি ডিএনএ ক্যারি করার ক্ষমতা আছে তুমি তাকে ইউজ করবে। তো সেরকম একটা ল্যামডা ফাজের মধ্যে তুমি তোমার জিন অফ ইন্টারেস্ট, মানে তুমি লাইব্রেরি বানিয়েছো, তোমার জিন অফ ইন্টারেস্ট আছে,
এবার সেই ল্যামডা ফাজটাকে তুমি একটা ইকোলাই প্লেট, যাতে ভর্তি ইকোলাই সেল আছে, তার উপরে গ্রো করা। তাহলে যে যে জায়গাগুলো ইকোলাইটা আর কি দেখা যাচ্ছে এরকম ক্লিয়ার হয়ে গেছে, এগুলো হচ্ছে গিয়ে এই পুরো যে ছাই রঙের জিনিসটা, এটা হচ্ছে ইকোলাই। এবার আমি যেই ল্যামডা ফাজ যার মধ্যে কোনো আমার লাইব্রেরিটা আছে গ্রো করাই, তাহলে কয়েকটা জায়গায় এরকম প্লাক তৈরি হবে। এগুলো কিন্তু কলোনি নয়, এগুলো প্লাক। এবং এই জায়গাগুলোয় আমার ল্যামডা ফাজ আছে। বলে কি সময় শেষ হয়ে আসছে? এই জায়গাগুলোয় আমার ল্যামডা ফাজ আছে। শেষ হলে আমি আরেকটা লিংক দেবো তোমাদের, বাট টুডে আই উইল কমপ্লিট দিস। কারণ আমি বলেই দিচ্ছি যে আগামী কাল থেকে আপ টু 22 আমি দেবযানী ম্যাম আমরা থাকবো না, আমরা সব যাচ্ছি বাংলাদেশে একটা কনফারেন্সে। সেখানে খুলনা ইউনিভার্সিটিতে আমাদের লেকচার আছে, ইনভাইটেড লেকচার আছে, সেটা দিতে। তো আমরা থাকছি না। তো ফ্রম টুমরো অনওয়ার্ড ইউ ওয়ন্ট বি হ্যাভিং ক্লাসেস এনিওয়ে। সো টুডে আই উইল কমপ্লিট দিস। তাহলে এইরকম একটা ইকোলাই প্লেটে যে জায়গাগুলোয় এই সাদা সাদা, এগুলো হচ্ছে ক্লিয়ার জায়গা, বাকি প্লেটটায় পুরো ব্যাকটেরিয়া আছে। এই ক্লিয়ার জায়গাগুলোয় তোমার ল্যামডা ফাজ আছে। কেন না ল্যামডা ফাজ ওই জায়গাটা ক্লিয়ার কেন? ল্যামডা ফাজ ওই জায়গায় খেয়ে নিয়েছে গিয়ে হচ্ছে ব্যাকটেরিয়াকে। এবার এই ল্যামডা ফাজগুলোকে নাইট্রোসেলুলোজ মেমব্রেনে ট্রান্সফার করা হচ্ছে। তারপরে পুরো প্রসেসটা যেরকম বলা হলো, ডিএনএ কে প্রথমে কন্টামিনেটিং মেটেরিয়াল ক্লিয়ার করা হবে, তাতে ডিএনএ ডিনেচার হয়ে যাবে, তারপর হিট ফিক্স করা হবে, ঠিক আছে, এবং তারপর প্রোব দিয়ে ট্রিট করা হবে। বোঝাতে পারলাম? ইসমিনা জিজ্ঞেস করছিলে তো, তাহলে ইসমিনা এটা ক্লিয়ার হচ্ছে যে কেন আমি ইউজ করছি ল্যামডা ফাজ? কারণ অনেক বড় পোর্শন অফ ডিএনএ ল্যামডা ফাজে ঢোকানো যাচ্ছে, এবং এই ল্যামডা ফাজটা যে যে জায়গায় ইকোলাই লনকে ক্লিয়ার করেছে সেগুলো হচ্ছে প্লাক। সেই প্লাকস গুলোকে আমি নাইট্রোসেলুলোজে ট্রান্সফার করছি। তাহলে এই জায়গায় আমার সিঙ্গেল স্ট্যান্ডার্ড ফাজ ডিএনএ আছে, যেহেতু আমি অলরেডি লাইভ করেছি। হ্যাঁ, ফাজেস এন্ড ডিনেচার রিলিজ অফ ডিএনএ, ঠিক আছে, ফাজ গুলোকে লাইভ করে ডিএনএ ডিনেচার করেছি ক্লোরোফর্ম সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি দিয়ে। তারপরে হিট করে বা ইউভি দিয়ে আমি ডিএনএটাকে ইয়ে করবো, যেভাবে করি আর কি। তারপরে প্রোব দিয়ে দেখা যাচ্ছে যে এই জায়গাটায় শুধু তোমার ডিএনএ অফ ইন্টারেস্টটা আছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। কারুর কোনো ডাউট নেই তো? থাকলে এখনই জিজ্ঞেস করো। ওকে, নেক্সট আমরা যেটায় চলে আসছি, দ্যাটস আ মাচ ইজিয়ার টেকনিক, দ্যাট ইজ বাই পিসিআর, স্ক্রিনিং বাই পিসিআর। পিসিআর তোমরা যখন পড়েছো, তোমাদের দেবযানী ম্যাডাম পড়িয়েছেন, ডু ইউ পিপল নো হোয়াট ইজ কলোনি পিসিআর? কে বলবে আমাকে কলোনি পিসিআর কি? স্যার পিসিআর ডিটেলস হয়নি, এমনি ওই বুঝিয়েছিলেন ম্যাম ওই ইসের জন্য রিকম্বিনেন্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পিসিআর এর জন্য কি কি লাগবে আমাকে কে বলে? কে বলবে কি একটা পিসিআর রিঅ্যাকশনের জন্য কি কি লাগবে? স্যার পলিমারেজ লাগবে। আরে তুমি ছাড়া কেউ বলো, সমীর ছাড়া আর কেউ পড়াশোনা করে না নাকি? অন্য কেউ বলো, নালে আমি কিন্তু সমীর ছাড়া সবাইকে 0 দেবো। ডিএনটিপি আর হ্যাঁ ডিএনটিপি, তারপর পলিমারেজ, ডিএনটিপি, ডিএনএ পলিমারেজ, টেমপ্লেট। হ্যাঁ কোন এক একটা করে হোক। ডিএনএ পলিমারেজ কি পলিমারেজ? সার্থক বলো, ডিএনএ পলিমারেজ যে বললে কি পলিমারেজ? হ্যাঁ উৎসা বলো, উৎসা বলো। কি শোনা যাচ্ছে আমার গলা? উৎসা শুনতে পেলে রেসপন্ড করো, মিউট করো না। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তাহলে ডিএনটিপি লাগছে, আর কি লাগছে? ডিএনএ ডিএনএ পলিমারেজ, পলিমারেজ আর আর টেমপ্লেট স্ট্র্যান্ড লাগবে। ডিএনএ পলিমারেজ হচ্ছে ট্যাগ পলিমারেজ দরকার হয়। পলিমারেজ লাগবে, ডিএনটিপি লাগবে, বাফার লাগবে, টেমপ্লেট স্ট্র্যান্ড লাগবে, তাই তো? সে বাফার এমজিসিএল2 আছে, ঠিক আছে।
তাহলে আমি এই যে তুমি টেমপ্লেট ডিএনএ স্ট্র্যান্ডটা এটা আমি দেব না, তার জায়গায় আমি কি করব, এক একটা ব্যাকটেরিয়াল কলোনি তুলে দিয়ে দেব। মানে পিসিআর টিউবে আমি বাফার নিলাম, আমি ডিএনএ পলিমারেজ নিলাম, আমি ডিএনটিপি নিলাম, ঠিক আছে, রিয়াকশন হওয়ার জন্য যথেষ্ট। আমি প্রাইমারও নিলাম। প্রাইমার কোনটার এগেনস্টে নিলাম না, যে জিন অফ ইন্টারেস্টটা তুমি ব্যবহার করতে চাও সেই জিন অফ ইন্টারেস্টের এগেনস্টে আমি প্রাইমার নিলাম, ঠিক আছে। জিন অফ ইন্টারেস্টের এগেনস্টে প্রাইমার নিলাম, যেটা তোমাকে দেখতে হবে। ও সার্থক লিখছে টু এভরিওয়ান, ট্যাগ কল টেমপ্লেট স্ট্যান্ড বাফার ওয়াটার Mg2+, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমি আমার যে জিন অফ ইন্টারেস্টটাকে আছে কিনা কটা কলোনির মধ্যে দেখার উদ্দেশ্য, সেই জিন অফ ইন্টারেস্টের এগেনস্টে আমি প্রাইমার নিলাম। সেই প্রাইমারটা ছাড়া আমি আর কি নিচ্ছি, আমি ট্যাগ পলিমারেজ নিচ্ছি, আমি বাফার নিচ্ছি, আমি ডিএনটিপি নিচ্ছি। টেমপ্লেট ডিএনএ আমি নেব না। এই যে মিক্স গুলো, প্রত্যেকটা মিক্সের মধ্যে আমি প্লেট থেকে একটা কলোনি তুলে দিয়ে দেবো। যেই হিট হবে কি হবে, কলোনিটা এমনি আর কি সেলটা রাপচার করে যাবে, ডিএনএ বেরিয়ে চলে আসবে, তখন সেই ডিএনএটা কিন্তু তোমার টেমপ্লেট হিসেবে কাজ করবে। তাহলে একমাত্র যে ব্যাকটেরিয়াল কলোনির মধ্যে তোমার জিন অফ ইন্টারেস্ট আছে সেই ব্যাকটেরিয়াল কলোনিতেই কিন্তু পিসিআরটা পজিটিভ আসবে, বাকিগুলোতে কিন্তু পিসিআর নেগেটিভ আসবে। আবার বলছি, তুমি এক একটা টিউবে এক একটা করে কলোনি, কলোনি 1, কলোনি 2, কলোনি 3 দিলে, তাহলে যে ব্যাকটেরিয়াল কলোনি মানে যে ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিডের মধ্যে তোমার জিন অফ ইন্টারেস্টটা আছে সেক্ষেত্রেই কিন্তু একমাত্র পজিটিভ আসবে, বাকি ক্ষেত্রে কিন্তু নেগেটিভ আসবে। ক্লিয়ার হচ্ছে? উৎসাহ, যদি ক্লিয়ার না হয় এখনই বলে দাও, নাহলে পরে কিন্তু আফসোস করে লাভ নেই। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, তো দিস ইজ দ্য টেকনিক। আর কারুর কোনো ডাউট এই ব্যাপারে? তো দিস ইজ স্ক্রিনিং বাই পিসিআর। তাহলে আমরা দেখলাম একটা হচ্ছে গিয়ে যে স্ক্রিনিং বাই হাইব্রিডাইজেশন, সেখানে কলোনি হাইব্রিডাইজেশন হতে পারে, আবার প্লাক হাইব্রিডাইজেশন হতে পারে। তাহলে আমাদের স্ক্রিনিং এর দুটো হেডিং, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে প্রোটিন। ডিএনএ এর মধ্যে প্রথম আসছে স্ক্রিনিং বাই হাইব্রিডাইজেশন, তার মধ্যে আবার 1 নম্বর আসছে কলোনি হাইব্রিডাইজেশন, দ্বিতীয় আসছে প্লাক হাইব্রিডাইজেশন, দ্বিতীয় আসছে গিয়ে হচ্ছে ডিএনএ এর মধ্যে কি স্ক্রিনিং বাই পিসিআর, সেটা আমরা দেখলাম, ঠিক আছে। কারোর যদি এই অবধি কোনো ডাউট থাকে তো বলো, আদারওয়াইজ এই সেশনটা আমি ক্লোজ করে নেক্সট লিংক দিচ্ছি, আরো 10-15 মিনিট লাগবে টপিকটা শেষ করতে। কারোর কোনো ডাউট নেই তো? ওকে, ভেরি গুড। সো আই এম ক্লোজিং দিস সেশন। আমি 2 মিনিটের মধ্যে নেক্সট লিংক দিয়ে দিচ্ছি তোমাদের।